আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদ হোসেন। তো আজকে এসএসসি যারা ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে আছো, তো তাদের জীববিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায় রেচন প্রক্রিয়া। তো ওই অধ্যায়টার বোর্ড যে সিকিউগুলো আছে, তো আমি আজকে সেগুলোর উপর একটু আলোচনা করব। তো দেখো, শুরুতে ঢাকা বোর্ড ২০২৫। ঢাকা বোর্ড ২০২৫ দেখো কি বলছে, যে ঢাকা বোর্ড ২০২৫-এ দেখো কি বলছে। শুরুতে আসো, যে আমিষ পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তারপর বলছে এই প্রক্রিয়ায় কিছু নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয়। এখানে একটা পয়েন্ট দেখো কি বলছে, যে নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয়। এখানে একটা পয়েন্ট কি বলছি, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। এর মধ্যে তারপর বলছে কি মূত্র মানুষের প্রধান রেচন পদার্থ। আর অঙ্গ কি বলছে, বৃক্ক প্রধান রেচন অঙ্গ। তো এখানে অঙ্গটা কি বলছে, বৃক্ক। তো আসলে কোশ্চেনগুলোতে যাই। শুরুতে কি বলছে, শুরুতে বলছে কি ফটোফসফোরাইলেশন কি। শুরুতে কি বলছে, যে ফটোফসফোরাইলেশন কি। তো আসলে যে ফটোফসফোরাইলেশন এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, শুরুতে পাচ্ছি ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। তো ফটোফসফোরাইলেশনকে বাংলা কি পাচ্ছি, ফটো প্লাস ফসফোরাইলেশন। এখানে ফটো মানে হচ্ছে কি আলো, ফটো মানে কি আলো। আর ফসফোরাইলেশন এই ওয়ার্ডটার অর্থ কি দ্বারা, ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো যৌগ বা পদার্থের সাথে অজৈব ফসফেট, অজৈব ফসফেট। আচ্ছা দেখো, শুরুতে আসে ফটোফসফোরাইলেশন, এটাকে বাংলা কি আসে, ফটো প্লাস ফসফোরাইলেশন। তো শুরুতে আসে কি ফটো, ফটো মানে কি আলো, ফটো মানে কি আলো বা আলোক কণা। আর ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন কথাটার অর্থ কি, কোনো যৌগর সাথে বা বস্তুর সাথে কি করা, ইনঅর্গানিক ফসফেট, যার বাংলা কি অজৈব ফসফেট যুক্ত করা। তো ফটো ফসফোরাইলেশন দুইটা মিলে কি আসে, যে আলোর উপস্থিতিতে কোনো যৌগ বা বস্তুর সাথে অজৈব ফসফেট যুক্ত করা। তো আসলে এটা ডেফিনেশনে কি বলতেছে, দেখো উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে। আলোকরশ্মি কিভাবে আসে পৃথিবীতে, ফোটন হিসেবে। ফোটন কি এক একটা কণা, আলোক কণাকে কি বলে, ফোটন বলে। তো পৃথিবীতে আলো আসে ফোটন হিসেবে, এবং ফোটন থেকে কি করে, ক্লোরোফিল অণুর উপস্থিতিতে সে শক্তি সঞ্চয় করে বা শক্তি গ্রহণ করে। এই শক্তি থেকে কি করে, শক্তিকে কাজে লাগে যে ইনঅর্গানিক ফসফেট কার সাথে যুক্ত করে, এডিপি। এডিপি কি, অ্যাডিনোসিন ডাইফসফেট, বা দুইটি ফসফেটযুক্ত যে যৌগ অ্যাডিনিনটা, সেটাকে বলতেছি আমরা এডিপি। এডিপির সাথে কি যুক্ত করে, অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট সে যুক্ত করতেছে। তো কি বললাম, যে ক্লোরোফিল অণুর উপস্থিতিতে যে আলোক রশ্মি যে ফোটন হিসেবে আসতেছে, ওই ফোটন থেকে কি করে, সে শক্তি শোষণ করে। ওই শক্তিকে কিভাবে কাজে লাগায়, অ্যাডিনিন ডাইফসফেট বা এডিপি যেটা আছে তার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে কি তৈরি করে, এটিপি তৈরি করে। আর এটিপি তৈরির এই প্রক্রিয়াটাকে কি বলতেছে, ফটোফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন মানে কি, যে কোনো যৌগ বা বস্তুর সাথে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করা। আর ফটোফসফোরাইলেশন স্পেশালিটি কি, এখানে আলো থাকবে, আলোর ক্ষেত্রে কি আসবে, ফোটন। ফোটন মানে কি আলোক কণা। তো কি বললাম, যে ফটোফসফোরাইলেশন মানে কি, এডিপি এর সাথে একটা অজৈব ফসফেট যুক্ত করবে, কার থেকে শক্তি নেবে, ফোটন থেকে। কার উপস্থিতিতে করবে, ক্লোরোফিলের উপস্থিতিতে করবে। তাহলে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। এটাকে কি বলতেছি আমরা, ফটোফসফোরাইলেশন। তারপর বলছে কি, যে প্রচ্ছেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়। নেসেসারি ইভিল মানে কি, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, নেসেসারি মানে প্রয়োজনীয়, আর ইভিল মানে হচ্ছে শত্রু। তো নেসেসারি ইভিল মানে কি, প্রয়োজনীয় শত্রু। এই ওয়ার্ডটা দেখো, নেসেসারি একসাথে বোঝাচ্ছে যে সে দরকারি, আবার আরেকদিকে সে বোঝাচ্ছে সে শত্রু। ঠিক আছে। তো শুরুতে আসি নেসেসারি মানে বলতে, নেসেসারি বলতেছে কেন, যে প্রশোধন দেখা যায় যে উদ্ভিদের ক্ষেত্রে প্রশোধনের মাধ্যমে উদ্ভিদ যে পানিটা শোষণ করে, ওই পানিটা সে বের করে দেয় পত্ররন্ধ্রের মাধ্যমে বা কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে কি করে, সেই পানিগুলো বের করে দেয়। তো এই পানিগুলো বের করে দেওয়ার ফলে কি হয়, দেখা গেছে যে যদি এই পানিগুলো বের করে না দেওয়া হয়, তাহলে পানি তো একদিকে শোষণ হইতেছে, এর কারণে পানির চাপে উদ্ভিদ মারা যেতে পারে। তার সাথে যে উদ্ভিদের যে তাপমাত্রার ভারসাম্য রক্ষা, এটা কি করে, ওই প্রশোধনের মাধ্যমেই করা হয়। আবার ইভিল বলা হইতেছে, ইভিল মানে কি, শত্রু, প্রয়োজনীয় অমঙ্গল। তো ইভিল মানে কি বলতেছে, শত্রু। শত্রু কেন বলা হইতেছে, যদি এক্সেস পরিমাণ আমাদের প্রশোধন হয়, তাহলে কি হবে, যে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যাবে, কিন্তু পানির ইনটেক
মানে পানি যে পরিমাণ গ্রহণ করতেছে সেটার পরিমাণটা কমে যাচ্ছে, তখন কী হবে, পানির অভাব দেখা যাবে উদ্ভিদের, পানির অভাবে উদ্ভিদ মারা যেতে পারে। তো এখানে দেখো আমরা এখানে কি বলতেছে, আচ্ছা দেখো প্রচ্ছদনের ডেফিনেশন কি বলছে, স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, স্থলজ উদ্ভিদ এটা স্থলজ হতে পারে, জলজ হতে পারে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে পানি বের করে দেয়। এই বায়বীয় অঙ্গ কী কী হতে পারে, পত্ররন্ধ্র হতে পারে, কী কী হতে পারে লিখি, পত্ররন্ধ্র, বায়বীয় অঙ্গ কী কী হতে পারে, পত্ররন্ধ্র, লেন্টিসেল, কাণ্ডের লেন্টিসেল, পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল। তো দেখো, তো কি বললাম যে বায়বীয় অঙ্গের মধ্যে কী কী আসতে পারে উদ্ভিদের পাতার যে পত্ররন্ধ্রগুলো আছে সেগুলো আসতে পারে, কাণ্ডের মধ্যে যে ছিদ্রগুলো আছে যাকে বলতেছি আমরা লেন্টিসেল, সেগুলো দিয়ে কি করে উদ্ভিদ বাষ্প আকারে পানি বের করে দেয়, এটাকে কি বলতেছি আমরা প্রচ্ছেদন। ঠিক আছে, তো প্রচ্ছেদনের ফলে দেখো তারপর কি বলছে, দেখো প্রচ্ছেদনের প্রথমে আসতেছে গুরুত্ব, নেসেসারি কেন বলতেছে, যে প্রয়োজনীয় অমঙ্গল, প্রথম পার্ট কি নেসেসারি, নেসেসারি কেন বলতেছে দেখো এখানে হচ্ছে পাতার মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, যার ফলে পানি শোষণে সাহায্য করে। ঠিক আছে, তো একটাও গুরুত্ব কি পাইলাম, যে এখানে ব্যাপন চাপের ঘাটতি তৈরি হয় যার কারণে মূল দিয়ে উদ্ভিদ পানি শোষণ করতে পারে। তারপর আবার দেখো কি বলছে, প্রতিনিয়ত পত্র ফলক দিয়ে শোষিত তাপশক্তি হ্রাস করে। তাহলে কি বললাম, আগে বলছিলাম যে পত্ররন্ধ্রের মাধ্যমে যেমন প্রশোধনটা হয়, এর মাধ্যমে উদ্ভিদ তার দেহের তাপের ভারসাম্য মানে বজায় রাখে। তো যখন সে পানি পত্ররন্ধ্র দিয়ে পানিগুলো বের করে দিতেছে, তখন সে তাপ শক্তিগুলো হ্রাস করার মাধ্যমে তাপের ভারসাম্য সে বজায় রাখতেছে, এটাই দেখো তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে। তারপর বলছে বহু ধরনের উপকার করলে কিছু অপকারী ভূমিকা, অপকারী ভূমিকার জন্য আমরা এটা কি কি বলতেছি, ইভিল মানে অমঙ্গল। তো আসলে কি কি ইভিল দেখা যাইতেছে, দেখো পানি যখন আমাদের পানি শোষণের চেয়ে প্রচ্ছদনে পানি হারানোর হার অধিক, মানে কি পানি সে গ্রহণ করতেছে কম কিন্তু ছেড়ে দিতেছে বেশি, পানি কি করতেছে, সে গ্রহণ করতেছে কম কিন্তু ছেড়ে দিতেছে বেশি, তখন কি হবে, তার দেহে পানি আর খনিজ লবণের অভাব দেখা দিবে। কি দেখা দিবে, পানি আর খনিজ লবণের অভাব দেখা দিবে। এই পানি আর খনিজ লবণ হচ্ছে উদ্ভিদের যে কোনো বিপাক মানে কার্যাবলীর জন্য গুরুত্বপূর্ণ। তো যখন পানি আর খনিজ লবণের অভাব দেখা দিবে, এর অভাবে উদ্ভিদ মৃত্যুও হতে পারে। তো এই কারণে একদিকে হচ্ছে এর গুরুত্ব রয়েছে যার কারণে একে বলতেছে নেসেসারি, আরেকদিকে রয়েছে হচ্ছে এর অমঙ্গল মানে এর খারাপ দিকগুলো, এর কারণে একে বলতেছি ইভিল। একদিকে বলতেছি নেসেসারি, আরেকদিকে বলতেছি ইভিল। ঠিক আছে, তারপর আসো, আচ্ছা গ নম্বরে দেখো কি বলছে, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির গাঠনিক এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটা কি বলছে, বৃক্ক। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটা কি বলছে, বৃক্ষ। এর গাঠনিক একক আমরা জানি কি, বৃক্ষের গাঠনিক এককের নাম কি, নেফ্রন। নেফ্রন কি বৃক্ষের গঠন ও কার্যকরী এককে কি বলে, নেফ্রন। তাহলে আসো এখানে কি বলছে, গাঠনিক এককের চিহ্নিত চিত্র, তার মানে কি আমরা নেফ্রনের যে চিহ্নিত চিত্রগুলো আছে, চিহ্নিত চিত্রটা আছে সেটা আমরা এখন আলোচনা করব। দেখো এখানে কি বলছে, উল্লেখিত অঙ্গটির নাম হচ্ছে বৃক্ক, এটা আগে বলা হয়েছে। আর গাঠনিক এককের নাম কি বলতেছে, নেফ্রন। গঠন ও কার্যকরী একক বৃক্ষের কে, নেফ্রন। নেফ্রনের যে চিহ্নিত চিত্র সেটা এখন হচ্ছে নিচে আলোচনা করা হবে, সেটা আর কি এখানে বলা হয়েছে। তারপর আসো কি কি আছে, নেফ্রন। আমরা যদি একটা নেফ্রন চিন্তা ভাবনা করি, যে উদ্ভিদ মানে বৃক্ষের যে কার্যকরী একক সেটার যে গঠন সেটা দেখো, প্রথমে এটা হচ্ছে দেখো এই যে এই পার্টটা, এটাকে কি বলতেছি, সংগ্রাহী নালিকা। যে নালিকাটা যে মূত্রটা তৈরি হয়েছে সেটাকে কালেক্ট করে নিয়ে যাবে, তার নাম কি বলতেছি, সংগ্রাহী নালিকা। এই ইংলিশ ফর্ম কি, কালেক্টিং ডাক্ট। একে কালেক্টিং ডাক্টও বলে, কালেক্টিং টিউবিউলও বলে। তো কি বললাম, যে মূত্রটা যে সংগ্রহ করে নিয়ে যেতেছে তাকে কি বলতেছে, সংগ্রাহক নালিকা। এবার আসো শুরু থেকে, প্রথমে দেখো এই যে আর্টারি, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারি, এটা হচ্ছে এফারেন্ট আর্টারি। প্রথমে বৃক্কের যে হাইলাম, বৃক্কের গঠনে দেখবা প্রথমে হচ্ছে বৃক্কের হাইলাম দিয়ে যে আর্টারিগুলো যায়, আর্টারি মানে কি ধমনী, আর্টারির বাংলা কি ধমনী, আর ভেনের বাংলা কি শিরা। তো প্রথমে কি বৃক্কের হাইলাম দিয়ে যেই এফারেন্ট ধমনীগুলো আসতেছে, এই ধমনীগুলো বোমেন্স ক্যাপসুলে আইসা যেই জালিকাটার মানে কৌশিক জালিকা গঠন করে, সেটাকে আমরা কি বলতেছি, গ্লোমেরুলাস। যে কৌশিক জালিকা গঠন করে তাকে কি বলতেছি, গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাস থেকে আবার যে আর্টারিটা বের হয় বা ধমনীটা বের হয় তাকে আবার কি বলতেছি, ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট ধমনী। তো কি বললাম, প্রথমে নেফ্রনের ক্ষেত্রে কি আসবে, এফারেন্ট আর্টারি বা এফারেন্ট ধমনী, এটা কি নিয়ে আসবে,
ব্লাড নিয়ে আসবে নেফ্রনে। তো নেফ্রনে আইসা সে বোমেন্স ক্যাপসুলের ভিতরে যায় কি তৈরি করবে, একটা কৌশিক জালিকা তৈরি করবে, যাকে বলতেছি আমরা গ্লোমেরুলাস। যে কৌশিক জালিকাটা তৈরি করতেছে তাকে বলতেছে গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাস গঠনের পর সে আরেকটা আর্টারি বা ধমনী হয়ে বের হয়ে যাবে, যাকে আমরা বলতেছি ইফারেন্ট ধমনী। ঠিক আছে। তো ইফারেন্ট ধমনী থেকে শুরুতে যে এই যে দেখো পেঁচানোর নালিকার মতো অংশ, এটাকে কি বলতেছে, দেখো গ্লোমেরুলাস, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই যে এই জায়গাটা পেয়ালার মতো অংশ, একে কি বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। পেয়ালার মতো অংশকে কি বলতেছি বোমেন্স ক্যাপসুল। এই পেয়ালার মতো অংশ থেকে যে অংশটা আসতেছে পেঁচানোর মতো গঠন, একে কি বলতেছি প্রান্তিক মানে নিকটবর্তী পেঁচানো নালিকা। যে পেঁচানো গঠনটা আসতেছে হেনরির লুপ পর্যন্ত, তাকে আমরা বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। এরপর দেখো নিকটবর্তী পেঁচানো নালিকাটা এখানে একটু সরু হয়ে আসছে, ঠিক না? এই সরু থেকে একটা লুপ গঠন করছে, এই লুপটাকে কি বলতেছি আমরা হেনরির লুপ বা লুপ অফ হেনরি। তো কি বললাম, পেয়ালার মতো যে গঠন বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুল থেকে যে পেঁচানো গঠনটা আসতেছে তাকে বলতেছে আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা। সেটা একটু সরু হয়ে আসে, একটা লুপ লুপ বা ফাঁস গঠন করে, তাকে আমরা বলতেছি হেনরির লুপ বা লুপ অফ হেনরি। ঠিক আছে। এটা যে সংকুচিত হইলো, সংকুচিত হয়ে এই পয়েন্টে আইসা দেখো এটা আবার মানে প্রসারিত হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টে আইসা সে আবার প্রসারিত, আবার সে পেঁচানো গঠন তৈরি করছে, দেখতে পারছো? এ দেখো একটা আবার পেঁচানো গঠন সে তৈরি করতেছে। এই পেঁচানো গঠনটাকে আবার কি বলতেছে দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা, যার আরেকটা দূরবর্তীর অপশনাল কি বলতে পারি প্রান্তীয় পেঁচানো নালিকা। দূর দেখো এই প্রান্তীয় পেঁচানো নালিকা, এর আরেকটা নাম কি বলতেছি আমরা দূরবর্তী দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে। তো দূরবর্তী পেঁচানো নালিকা কোথায় এসে শেষ হবে, যে সংগ্রাহক নালিকা। শুরুতে বলছি সংগ্রাহক নালিকা কি, যে মূত্রটা তৈরি হইলো ওটা যে সংগ্রহ করে নিয়ে যায় তাকে কি বলতেছি সংগ্রাহক নালিকা। তো দূরবর্তী পেঁচানো নালিকা বা প্রান্তীয় পেঁচানো নালিকা কোথায় গিয়ে শেষ হয়, সংগ্রাহক নালিকা। তো গঠনটা আরেকবার বলি, যখন বৃক্কে কি হয়, যে ধমনীগুলো আছে ধমনীগুলো প্রবেশ করে, ধমনীগুলো প্রথমে নেফ্রনে কি হিসেবে আসে, অ্যাফারেন্ট ধমনী হিসেবে আসে। অ্যাফারেন্ট ধমনী হিসেবে আইসা বোমেন্স ক্যাপসুলে সে একটা জালিকার ন্যায় গঠন তৈরি করে, যাকে আমরা বলতেছি গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুল কি, একটা পেয়ালার মতো গঠন, যাকে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল, যার মধ্যে অ্যাফারেন্ট ধমনী এসে কৌশিক নালিকা তৈরি করতেছে, যার নাম গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে আবার আরেকটা ধমনী বের হয়, যাকে আমরা বলতেছি ইফারেন্ট ধমনী। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। তারপর দেখা যায় যে বোমেন্স ক্যাপসুল এখান থেকে যে পেঁচানো যে গঠনটা আসতেছে, এই পেঁচানো গঠনটাকে বলতেছি আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা। পেঁচানো গঠন, তার কারণে বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। এই নিকটবর্তী পেঁচানো নালিকা শুরু হয়ে নিচের দিকে আসে একটা লুপ বা ফাঁস গঠন করে, যাকে বলতেছি লুপ অফ হেনরি বা হেনরির লুপ। পেঁচানো যে গঠনটা নিকটবর্তী পেঁচানো নালিকা সেটা সংকুচিত হয়ে একটা লুপ বা ফাঁস তৈরি করে, যাকে আমরা বলতেছি লুপ অফ হেনরি বা হেনরির লুপ। এই লুপ অফ হেনরি বা হেনরির লুপটা আবার সে প্রসারিত হয়, আবার প্রসারিত হয়ে পেঁচাকার গঠন তৈরি করে, একে আমরা বলতেছি দূরবর্তী বা প্রান্তীয় পেঁচানো নালিকা। ঠিক আছে। এই প্রান্তীয় পেঁচানো নালিকা কোথায় গিয়ে শেষ হয়, সংগ্রাহী নালিকাতে এসে শেষ হয়। এটার নাম কি সংগ্রাহী নালিকা। তো ঠিক আছে, এতটুকু হচ্ছে নেফ্রনের গঠন। তারপর আসো গ নাম্বার কোশ্চেনে কি বলছে, দেখো গ নাম্বার কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের প্রধান অঙ্গ অর্থাৎ বৃক্ক, উদ্দীপক উদ্দীপকের প্রধান অঙ্গ অর্থাৎ বৃক্ক বিকল হলে কিভাবে এর প্রতিকার করা যায়। তো প্রধান অঙ্গটা কি বলছিলাম বৃক্ক, এর বিকল হলে কিভাবে প্রতিকার করা যায়। দেখো বৃক্ক কি মানবদেহের প্রধান রেচন অঙ্গ, এর কাজ হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সে কি করবে শরীর থেকে বের করে দিবে। তো বৃক্ক বিকল হলে কি হবে, আমাদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলো কি হবে, বের হতে পারবে না। তো এই বিকল হওয়ার পরে আমাদের বডিকে তো চালাইতে হবে, তাই না? এই রেশন গঠিত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে আমাদের বের করতে হবে। তো এর বিকল্প হিসেবে কি কি করা যেতে পারে, বডি কি কি ফাংশন আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, আর যে বৃক্ক বিকল হলে কি কি মানে প্রতিকার আমরা নিতে পারি। দেখো প্রথমে হচ্ছে হলো একটা হচ্ছে পার্মানেন্ট, আরেকটা হচ্ছে টেম্পোরারি। একটা হচ্ছে পার্মানেন্ট, আরেকটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট বলতে কি বোঝায়, যেটা একবার করলে সারা জীবন চলতে থাকবে। ঠিক আছে। একটা হচ্ছে
পার্মানেন্ট কি একবার করলে সারা জীবন চলতে থাকবে, একটা হচ্ছে টেম্পোরারি, মানে হচ্ছে এটা বারবার করা লাগবে। পার্মানেন্টটাকে কি বলতেছে, বৃক্ক প্রতিস্থাপন, আর যেটা টেম্পোরারি মানে বারবার করতে হচ্ছে একে বলতেছে হচ্ছে ডায়ালাইসিস। বা ডায়ালিসিস বলতে কি বোঝায়, কৃত্রিম উপায়ে আমাদের বডিতে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ আছে, তো সেগুলোকে কৃত্রিম উপায়ে বডি থেকে বের করা লাগবে। তো আলটিমেটলি আমাদের এই এম কি, যে আমাদের নাইট্রোজেন গঠিত যে রেচন পদার্থগুলো ছিল ওগুলোকে আমাদের বডি থেকে বের করা লাগবে। তো একটা কি বলছি, ডায়ালাইসিস, এগুলোকে কৃত্রিম উপায়ে বের করবে, আর একটা হচ্ছে আমাদের কিডনিটাকেই টোটালি প্রতিস্থাপন করবে। তো দেখো শুরুতে কি বলছে, দেখো প্রধান অঙ্গটা কি বলছিল, কিডনি বা বৃক্ক, এটা প্রতিস্থাপন, মানে একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন প্রতিকার, আর একটা হচ্ছে ডায়ালাইসিস। কোনটা কি, এটা হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি সংক্ষেপে লিখলাম, আর বৃক্ক প্রতিস্থাপন এটা কি পার্মানেন্ট। তো ঠিক আছে, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। প্রথমে কি বলছে, বৃক্ক ডায়ালাইসিস। ডায়ালাইসিস মানে কি, যে কৃত্রিম উপায়ে আমাদের যে বডিতে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো ছিল এগুলো সে বের করে দেওয়া লাগবে। তো ঠিক আছে, এখানে দেখো কি বলছে, বৃক্ক সম্পূর্ণ বিকল হলে, বৃক্ক সম্পূর্ণ বিকল, বৃক্ক বিকল মানে কি, সে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে সে বের করতে পারতেছে না। এর জন্য কি করা লাগবে, বৈজ্ঞানিক উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম হচ্ছে ডায়ালাইসিস। তো প্রথমে দেখো কি বলছে, ডায়ালাইসিস মেশিন, ডায়ালাইসিসের জন্য কি লাগবে, একটা ডায়ালাইসিস মেশিন। ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়। ডায়ালাইসিস মেশিনটা কিভাবে কাজ করে আগে দেখো, আমাদের ধরো এই একটা হাতে এখানে থাকবে হচ্ছে শিরা, একটা শিরা, একটা ধমনী, ঠিক আছে। তো ডায়ালাইসিস যে মেশিনটা সেটা কিভাবে কাজ করে, ডায়ালাইসিস মেশিন থেকে দুইটা টিউব আসে, একটা টিউব কি হয় আমাদের যেই ধমনী সেখান থেকে প্রবেশ করে, আরেকটা টিউব কি হয় আমাদের যে শিরা বা ভেন সেখান থেকে প্রবেশ করে। আর এই যে ধমনী শিরা থেকে যে দুইটা টিউব বেরোইতেছে, ওই দুইটা টিউব কোথায় যে যুক্ত থাকে, একটা ডায়ালাইসিস ফ্লুইড, ঠিক আছে। ওই দুইটা টিউব কোথায় যায় রাখা হয়, একটা ডায়ালিসিস ফ্লুইডে। ওই ফ্লুইডটার গঠন এমনভাবে করা হয়েছে যাতে ওটা রক্তে প্লাজমার মতো থাকে, যাতে রক্ত থেকে শুধু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়, রক্তের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে সেগুলো যাতে বের না হয়, এমনভাবে ডায়ালিসিস ফ্লুইডকে সে তৈরি করা রাখা হয়েছে। তো দেখো কি বলছে, তো যখন ওই ধমনীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্যযুক্ত যে রক্তটা আছে সেটা যখন ওই ডায়ালিসিস ফ্লুইডে যায়, সেখান থেকে কী হয়, নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো অসমোসিস, অভিস্রবণ বা আদার্স যত মেকানিজম আছে সেগুলোর মাধ্যমে আমাদের দেহ থেকে ওই শিরা রক্ত থেকে বের হয়, ধমনীর রক্ত থেকে বের হয়। বের হওয়ার পরে কী হয়, রক্তটা পরিশোধিত হলো। এই রক্ত আবার কী হয়, ধমনীর মাধ্যমে আমাদের আরেকটা টিউব দিয়ে ধমনীর মাধ্যমে আমাদের দেহে ফেরত আসে। তো এটা দেখো এখানে বইয়ের ভাষায় কি বলা হয়েছে, এই মেশিনটি ডায়ালিসিস টিউব, একটা হচ্ছে কি ডায়ালিসিসের টিউবের এক প্রান্ত কার সাথে যুক্ত থাকে, কবজির ধমনীর সাথে। কি বলছিলাম, ডায়ালিসিস টিউবের এক প্রান্ত কার সাথে যুক্ত থাকে, কবজির ধমনীর সাথে। আরেক প্রান্ত কবজির কার সাথে যুক্ত, এক প্রান্ত কার সাথে যুক্ত থাকে, কবজির ধমনীর সাথে, অন্য প্রান্ত কার সাথে যুক্ত থাকে, কবজির শিরার সাথে। তো ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দেখো এরপর কি বলছে, ধমনী থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত কোথায় যায়, ডায়ালিসিস টিউবের মাধ্যমে কোথায় যায়, দেখো ধমনী থেকে ডায়ালিসিস টিউবের মাধ্যমে রক্ত কোথায় যায়, প্রবাহিত করা হয়। এখান থেকে পাঁচের কি বলছে, আংশিক বৈষম্য বেদ্য, আংশিক বৈষম্য বেদ্য ওয়ার্ডটা খেয়াল করো, আংশিক বৈষম্য বেদ্য এর মানে কি বোঝায়, আংশিক বৈষম্য বেদ্য হওয়ার কারণে এখানে অভিস্রবণ বা অসমোসিস হতে পারে। অভিস্রবণ হলে কি হবে, সেখান থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আছে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের নাম কী কী আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অন্যান্য ক্ষতিকর পদার্থ যেমন ক্রিয়েটিনিন, এগুলো কি হবে দেহের বাইরে বেরিয়ে আসে, রক্ত থেকে বেরিয়ে আসে। তারপর কি হলো, যেহেতু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়ে গেছে, তারপর থাকবে কি পরিশোধিত রক্ত। এই পরিশোধিত রক্ত কি হবে, দেহের শিরার মাধ্যমে পুনরায় দেহের ভিতর প্রবেশ করানো হয়। তো কি বললাম, ডায়ালিসিস টিউবটা প্রথমে ধমনী থেকে রক্ত নিয়ে যাবে ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে, সেখানটা ডায়ালিসিস ফ্লুইডটা আংশিক বৈষম্যবেদ্য, যার কারণে দেহের নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলো বের হয়ে যাবে। বাকিটা রইল হলো পরিশোধিত রক্ত। এই পরিশোধিত রক্ত আবার শিরার মাধ্যমে দেহে প্রবেশ করানো হবে। এটা হচ্ছে টেম্পোরারি, কেন বলা হইতেছে, নির্দিষ্ট সময় পরপর এই কাজটা বারবার রিপিট করা লাগতেছে, নাহলে কী হবে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ জমতে থাকবে। একসময় দেখা যায় যে কিডনি ফাংশন তো আগে থেকেই করতেছে না, এই নাইট্রোজেন গঠিত বর্জ্য জমার কারণে দেহে বিভিন্ন বিষাক্ততা দেখা যাবে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হইতে পারে। তো ঠিক আছে, তারপর দ্বিতীয় ব্যবস্থাটার নাম কি বলতেছে, বৃক্ক প্রতিস্থাপন।
দ্বিতীয় ব্যবস্থাটা কি বৃক্ক প্রতিস্থাপন, এটা কি পার্মানেন্ট, মানে কি আমাদের বডি থেকে যে কিডনিটা নষ্ট কিডনিটা ছিল সেটা বের করে মানে একটা সুস্থ কিডনি দ্বারা সেটা ট্রান্সপ্ল্যান্ট করা হবে। তো এটা কিভাবে করা হয়, দেখো কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ছে, তারপর কি হয় সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হবে। তো কি হবে, অকেজো কিডনি বের করে দিয়ে সেখানে সুস্থ একটা কিডনি প্রতিস্থাপন করা হবে, একে কিডনি সংযোজনও বলা হয়। কিডনি প্রতিস্থাপনও বলা হয়, কিডনি সংযোজনও বলা হয়। কিডনি সংযোজন দুইভাবে করা হয়, মানে দুইটা সোর্স থেকে কিডনি আসতে পারে, একটা হচ্ছে নিকট আত্মীয়, একটা হচ্ছে দেখো কোনো নিকট আত্মীয়র কিডনি, মানে আমরা বলি না যে কিডনি দান করতেছে চক্ষু দান করতেছে, সেরকম যে নিকট আত্মীয় যারা আছে তাদের কিডনির থেকে যে টিস্যুটা আছে টিস্যু ম্যাচ করার চান্স বেশি। তো সেক্ষেত্রে নিকট আত্মীয় যে কিডনি একটা সুস্থ কিডনি সেটা ওই বিকল কিডনির কে প্রতিস্থাপন করে সেখানে অ্যাড করা হয়, ঠিক করা হয়। আর নিকট আত্মীয় বলতে কি বোঝায়, এগুলো লেখা আছে বাবা মা ভাই বোন মামা খালা বোঝায়, ঠিক আছে। তারপর দেখা যায় মরণোত্তর চক্ষুদান, আমরা আগে বলছি মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদান, এটা হচ্ছে আরেকটা। একটা হচ্ছে নিকট আত্মীয় যার টিস্যু হচ্ছে আমার সাথে ইজিলি ম্যাচ করতেছে, তার একটা সুস্থ কিডনি নিয়ে আমার যে বিকল কিডনি সেখানে আমি ট্রান্সপ্ল্যান্ট করতেছি। আরেকটা কি মরণোত্তর, মানে একজন ডেড বডি যাকে বলতেছি ব্রেন ডেড, সে কখনো জীবিত হতে পারবে না, তার যে কিডনি আছে মানে বডি ফাংশন করতেছে কিন্তু ব্রেন ফাংশন করতেছে না, তখন সেই তার যে সুস্থ কিডনিটা আছে সেটা যদি ওই অসুস্থ বা বিকল কিডনির জায়গায় ট্রান্সপ্ল্যান্ট করি সেখানেও কিন্তু সে কাজ করবে। তো কাজ করার ক্ষেত্রে কি বলছে এখানে মেন শর্তটা কি, যে টিস্যু ম্যাচ করে কিনা। তো দেখতে হবে কি একটা কিডনি যখন আমি ট্রান্সপ্ল্যান্ট করব বা একটা বৃক্ক যখন আমি প্রতিস্থাপন করব তখন যে কোনো অঙ্গ বা অর্গান যখন আমি ট্রান্সপ্ল্যান্ট করব তার মেনে থাকবে হচ্ছে টিস্যু ম্যাচ করে কিনা, কারণ টিস্যু ম্যাচ যদি না করে সেখানে সে ফাংশন করতে পারবে না, কোনো প্রকার কাজ করতে পারবে না। সেক্ষেত্রে পিতামাতা ভাই বোন নিকটাত্মীয় যারা প্রথম যে টাইপটা ছিল তাদের ক্ষেত্রে টিস্যু ম্যাচ করার চান্স সবচেয়ে বেশি। এটা দিয়ে কি করা যায়, যে বৃক্ক যেটা ছিল বিকল বৃক্ক সে কিন্তু আর ওইখান থেকে থাকতেছে না, সেটা বের করে নিয়ে সেই জায়গায় একটা সুস্থ কিডনি আমরা ট্রান্সপ্ল্যান্ট করতেছি। সে কি করবে, একজন সুস্থ কিডনি যেভাবে কাজ করে সে সেভাবেই কাজ করবে। নাইট্রোজেন গঠিত যে রেচন পদার্থগুলো ছিল ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন সবগুলোকে সে বের করে দিবে। তো এটাকে কি বলতেছে, যে বৃক্ক বিকলের প্রতিকার। তো বৃক্ক বিকলের প্রতিকার কি, আবার যদি সামার আপ করি, একটা ছিল হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে হলো বৃক্ক প্রতিস্থাপন। ডায়ালাইসিস মানে কি কৃত্রিম উপায়ে আমাদের যে ব্লাড আছে বা রক্ত আছে সেটাকে পরিশোধিত করার নাম হচ্ছে ডায়ালাইসিস। আর এটা হচ্ছে টেম্পোরারি, মানে এটা বারবার করা লাগবে, অন্যথায় কী হবে দেহের ভিতরে নাইট্রোজেন গঠিত যে রেজন পদার্থগুলো আছে সেগুলো জমতে থাকবে, একসময় মানুষের মৃত্যু পর্যন্ত হইতে পারে। দ্বিতীয়টা কি বললাম বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন আবার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যে নিকটাত্মীয়, নিকটাত্মীয় বলতে কি বোঝায় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের ক্ষেত্রে টিস্যু ম্যাচ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তো তাদের বৃক্কটা আমি ট্রান্সপ্ল্যান্ট করব অকেজো বৃক্কের জায়গায়। তা আবার আরেকটা হতে পারে যারা মরণোত্তর ব্রেনডেড বলে, মানে বডি ফাংশন করতেছে কিন্তু ব্রেন তার কাজ করতেছে না, তার একটা সুস্থ কিডনি নিয়ে আমি সেই অসুস্থ কিডনি বা বিকল কিডনির জায়গায় ট্রান্সপ্ল্যান্ট করব। এটা কি বলতেছে আমরা কোশ্চেনে চাইছিল বিকল কিডনির অবস্থার প্রতিকার। তো এই দুইটা প্রতিকারই আছে। আচ্ছা, তো এতটুকুই ছিল আজকের মতো এই ঢাকা বোর্ড 2025-এ যে কোশ্চেনটা ছিল। তো এই কোশ্চেনটা আজকে এতটুকু পর্যন্তই, আগামী কোনো পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।